স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে। মহারানী আর ঘন্টাখানিক কাঁদো, সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পাইনি। বুকের ভেতর খা খা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেইমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে, যদিও এতটা কল্পনা করেনি, কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরত, কিন্তু সায়ন থাকায় সেই সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সে সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিসে যেতে হবে। এদেশে নিজের কাজ নিজে করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতো বেশ হতো। সেই মানুষটা যদি শখ হলে তাহলে তো কথাই নেই। আহনাফ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ এসেছে। ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজে তার বুকের শীতলতা নামলো। কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসল। সারাদিনে 5-7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষা করে সে, কারণ আহনাফের কণ্ঠে আদরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাজরে ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুকরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন তালে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়া নিয়ে। ছেলেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে, এখন অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টা করেছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথার ধারে কাছে ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিকী কথা বলার সাহস পায় না। সায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজই খোঁচা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়েও দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো তাদের থামায়। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। নাকি ফুঁসছে সে, আফসোস করছে আরও 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারল না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না, ধপ করে বসলো চেয়ারে। তারপর টি-শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। কেন, তুই কোথায় যাবি? সে কৈফিয়ত আপনাকে দেব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। ভুলিনি এখনো। ভুললে সশরীরের বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম।
কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়লো? কেন এর উত্তর আপনি ভালো করে জানেন সিদ্দিক ভাই। তাও যখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই বলছে আমি আর আপনার দলে থাকবো না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। সিদ্দিক অপমানটুকু গিলে নিল। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছুমিছু আন্দাজ করেছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন, তারপর শুধালেন, আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? শাওনের আখের টাখের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বসে থেকে উঠে আসে না সিদ্দিক ভাই। আর না ফকিন্নি ঘরের ছেলে, আর না দলে ঢুকে আপনি আমায় বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছে অন্যকে শোনান যদি দান ভিক্ষে আসে। আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। শুনলাম নির্বাচন করবি। করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে বুকের কাছে মুখ চেনালাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস। হুম, ভুল বললেন ভাই। বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসছেন। নয়তো আগে যা ভেড়াচোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই ওইসব সবার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবো না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। নাহলে নাই, ভালো জিনিস অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়াচ্ছিস? বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলেছে অন্যের পা না চাটতে। সে আবার চাটাচাটি একদমই পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচব, নয়তো প্রাণের মায়া ছেড়ে দেহ মাটিতে লুটাবো। একথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল 3 রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি ত্রিশেক ছিল সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলা পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতে দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানার নাম ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক বোচা। এ কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিচের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেড়াভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুববি আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দিব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেয়া যায়, অন্য কেউ হলে দেয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা দেখবি সব খবরাখবরই তোকে আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে, না? ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ডপ্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ডপ্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে। তার কুঁচকানো ভ্রু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি।
শুদ্ধ দেখল সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর, বিন ব্যাগের উপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উড়ছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে এসে চেঁচিয়ে উঠল। শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দেবে? আমার বাপ কেন দিবে? দিবে না তো কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বইয়ের ভুলকে আমি ফুল মেরে নেব? তুলে দিলে মেনে নিলেন? নিতাম। ওকে ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটেই ফিরছি আমি, রেডি থাক। এ কথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল। ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গিলল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে এসে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখত। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না। এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভাইও থ্রেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বুলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে শারাফত চৌধুরীকে। উনি এ বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কিনা। একথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আপু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধের শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তিও মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। কোমরে ওড়না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে এসে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাহিরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতে আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পচিয়ে বাকিরা সবাই হাসছে। শুদ্ধ খেয়াল করলো হাসনাত থমথমে মুখে বসে আছে। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতেও আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করলো হাসান কেমন থমথমে মুখে আছে। কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না বলে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকালো, শুনল। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে? বিরাট সমস্যায় পড়েছে বেড়াই। কি সমস্যা সেটাই জানতে চাচ্ছি। প্রথম সমস্যা, ওর বউ ওরে কাছে ঘেঁষতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুদ্ধ ভ্রুকুচকে হাসানকে বলল, মুক্তি বলতে? তালাক। কেন? আমাকে নাকি পছন্দ না? পছন্দ না তো কবুল বলেছিলি কেন? সেটাই তো কথা। এখন সে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটা সইতেও পারি না। কাছে গেলেই চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে জানায়। লুচ্চা লম্পট কিছু বলতে বাদ রাখে না। বারবার একই ঘটনা ঘটায়। লজ্জায় আমি কাছে যাই না। এখন তার একই কথা, মুক্তি চাই। দিয়ে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য
কবুল বলিনি ভাই। স্বল্প পরিচিত হলেও কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়তে পারবো না আমি। আর ছাড়লে হয়তো আমি বাঁচব না। এ কথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখ খিসিয়ে বলল, তাহলে বউয়ের চাল সহ্য কর শালা। বিয়ে করেছো প্রায় 3.5 মাস, অথচ বাসর সারতে পারোনি। এই আবার নিজেকে পুরুষ দাবি করো? এবার শুদ্ধ মুখ খুলল, ফিচেল হাসলো। তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানের পছন্দও হলো। সে সম্মতিসূচক মাথা নাড়িয়ে মৃদু হাসলো। শুদ্ধের খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিংয়ে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালা কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও কাজ করিস না ভাই। তোর আড্ডবা সংসার পুরোপুরি ডুববে, সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গর্ধব কথার মানেই বোঝেনি। সবাইকে হাসতে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগে শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সেই সূত্রে ওর বউকে ও মারবে, তাতে তোর বউয়ের কি? এ কথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মারবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউ কি সাজিয়ে রাখা জিনিস যে সাজিয়ে রাখবে? স্বামীর দেয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হি হি করতে পারবে, তার দেয়া শাড়ি গহনা গায়ে জড়াতে পারবে, অথচ স্বামী কাছে গেলে হাজারটা বাহানা। মামার বাড়ির আবদার। শুদ্ধ থামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগে অর্ক তার বাহুতে ঘুষি মেরে বলল, শালা বেরসিক। এ মরা সে মরা না, আদরের সাগরে ডুবে মরার কথা বলছি শুদ্ধ। শালা ছাগল, ছাগলই ঠিক থেকে গেলি। ওহ রে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বউয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন উন্মাদ হতে বাধ্য হয়। এ কথা বলে শুদ্ধ চুলে ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল। ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোরা আমার কথা মিলিয়ে নিস, ওর বউ টিকবে না। দেখবি বিয়ের পরদিনই ওর বউ পালাবে। এ কথা শুনে আরেক দফা হাসির রোল পড়ল। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে। ভালোই খাটুনি হয়েছে ওর, বেহাল দশা দেখে বোঝাই যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল। শীতল বিছানায় টান টান করে নিচের নামতেই ফোনের রিংটন বেজে উঠল। কোমরখানা অবশ হাঁপিয়ে উঠেছে। সে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেখলো সব কিছু ঠিকঠাক। তখন ফোনের রিংটন বেজে উঠল। মুখে বিরক্তির শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে, তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরেই বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি। পরা বলে কথা, কি পরলি ওটা মেইন ফ্যাক্ট না। শুধু শুধু কথা বেচাবে না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করছি কি এমনি এমনি নাকি? টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে? 10 টাকায় শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে। লাগবে না বউ, ক্ষমা দে বইন। এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। সত্যি দিবেন না? না। তাহলে বিয়ে করবো না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যে মেয়ে বিয়ের আগেই হবু বরের থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করানোর পায় তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ওকে, ক্যান্সেল। ক্যান্সেল। অতঃপর কল কেটে দিল। কিছুক্ষণ আগের নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারোর সঙ্গে কথা বলল না। দুদিন পেরিয়ে গেল। দুজনেই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না।
মেসেজ হলো না। শুদ্ধর দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করলো। এই মুহূর্তে এয়ারপোর্টে যাচ্ছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাকপ্যাক রেডি করে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনও সেনাবাহিনীর পোশাক, নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কঠোরতা বজায় থাকলেও এখন ঠোঁটে এঁটে আছে মুচকি হাসি। কারণ উনি ফোনে কথা বলছে 2 মেয়ে ও সহধর্মিণীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যদের খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্রই শাহাদাত চৌধুরী সিমিনকে অপলক দেখে বলল, রাতে ঘুম হচ্ছে নাকি ঠিকঠাক? তুমি বরাবরই মিথ্যা বলায় কাঁচা সিবি। কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কোথাও ছোটটা একটা কথাও শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফিরলো, অথচ মনে ভয় ডর কিছুই নেই। আগে যেমন সারা বাড়ি নেচে উঠে বেড়াতো, এখন তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। কথা শুনে সিমিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি মন ভালো, গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিলেন। এরপর ডুকরে কেঁদে ফেললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করেই জানেন একটু পরে সিমিনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচলে চেপে চোখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুধু আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধহয় দুজন দুজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। 2 দিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ শীতলের সব কথাই শুনেছেন তিনি। শুদ্ধ আজকের ফ্লাইটেই ফিরবে এবং তারা বিয়ে করবে, একথা সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত অবুঝ, কিন্তু শুদ্ধ, সে কিভাবে একাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকে তারা, ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষেরা কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু শীতলের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে 2 দিন থেকে একেবারে মিয়ে গেছেন তিনি। প্রেশার একদমই লো। শাহাদাত চৌধুরী সিমিনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে সিমিন কথা হারিয়ে ফেললেন। বাখারা হয়ে তাকিয়ে রইল। তখন শাহাদাত চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটে লক খুলে ভেতরে প্রবেশ করলেন, বসলেন বিলাসবহুল সোফায়। তারপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, আমি জানি। কি জানো তুমি? যা হচ্ছে পুরোটাই একটা প্ল্যান সিমি। শুদ্ধ শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজরে রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটাও বর্তমানে অন্যের দখলে। ফোন অন্যের দখলে মানে? কিছুক্ষণ আগে তো শীতলের হাতে ফোন দেখলাম, ওটাই শুদ্ধ দিয়েছিল। যক্ষের ধরের মতো ফোনটাকে আগলে রাখে তোমার মেয়ে। জোগাড়। এখন ঘরে বসে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অন্যের ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন নং, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়ত্তে। কারো ক্ষোভের নজরে পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না। মোট কথা, যা ভাবছো সেসব হবে না, সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট শাহাদাত, আবেগী। এ বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়।
শীতল বয়সে ছোট অবুঝ হলেও শুদ্ধতা নয়। শীতল যদি পাগলামি করেও শুদ্ধতাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেরকম নয় সিমি, তার পার্সোনালি হাই লেভেলের। মানছি শীতল শুদ্ধর সাথে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু হঠাৎ করে শুদ্ধ এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলেও বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে বকবক করে যায়। ছেলেটাকে অযথা ভুল বুঝো না। হুম। তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি শুনল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এদিকে শুদ্ধ জানিয়েছে দুদিনের মধ্যে কাজ না হলে তার গার্লফ্রেন্ডকে বলে দিবে সে আরেকটা নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখে মুখেই হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গার্লফ্রেন্ডকে লিপকিস করার ভিডিও প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ। পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। খুশিতে তার মন বাকবাকুম করছে। 3 বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, তাকে ঢাকাতেই মাফিয়া। ধামাকাদার খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধের ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণসহ সায়নকে দেখিয়েছে বিধায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথে বা কিসের শত্রুতা? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনে অন্য গল্প রয়েছে? সে আপাতত নিজের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলি? যে গোটা পাঠিয়েছিলি ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে, শালারে আমি দেখেই ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায়? জানাচ্ছি। ওকে। কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধের ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে। দেশি ও বিদেশি সংমিশ্রণে তার মুখোভায়ক। তাকে এক পলক দেখে শুদ্ধ আতশোয়া হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেয়াল ভেদ করে একটি পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এ অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পরে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19mm পারাবেলাম M1911 CZ75 সিহর্স এসি পেলিকান 1200 MTM দ্বৈত ও প্লানো 1410 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্রুব্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আরেকটু জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইড। এরপরই সে হো হো করে হেসে উঠল।
কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটা তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা নাই হয় তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলক ধাঁধায় সমাধান পেল না শুদ্ধ। তবে বুঝলো এখানে অন্য ঘাপলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক, এমনও হতে পারে এই ইয়াসিরই তাদেরই চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিচেল হাসলো। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সব কিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানিক পরেই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পর পর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কি না চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময় প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মাটি ছোঁয়ার অপেক্ষায়। শুদ্ধ দেশে ফিরেছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিধায় আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত, শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকামিটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একই সাথে বেড়ে ওঠা, লোক সমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারোরই জন্য অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুদ্ধ নিজেই অবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের সব কথা জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ি শুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানানি, তবে ভিলেন হবে শারাফত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি সারার শর্ত দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড় ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে। সায়ন স্বর্ণকে মেনেও নেবে, কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও তাদের বাড়ির কেউ মানবে না। কারণ এটা হয় না, লোকসমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ শীতল জড়িয়ে যায়ও, তখনও আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি, একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপ্টে যাবে। বাজে কথা রটানো হবে, চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে
ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো।